দেখো, রেলওয়ে যে এনটিপিসি যে এক্সাম, তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি বলতে পারি সায়েন্স পার্ট। কারণ সায়েন্স যে পার্টটা থাকবে সেখান থেকে অবশ্যই এনসারটি বেসড কোশ্চেন আসে। আর আমরা যদি এনসারটি যে 9-10 যে এনসারটি খুব ভালো করে সায়েন্স পার্টটা যদি করতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা কমন পাবো। ওই জন্যে আমাদের 9-10 যে এনসারটি বইটা খুব ভালো করে আমরা পড়বো। আজকে আমরা শুরু করি যে ক্লাস 9-এর যে প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা শুরু করে আস্তে আস্তে এতে পুরো ক্লাস 10ও শেষ করব। তাহলে আমরা চলো আজকে শুরু করি। 9-এর ফার্স্ট চ্যাপ্টার, ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার হলো যে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস, আমাদের আশেপাশে যে পদার্থ, তাই না? তাহলে যে আওয়ার সারাউন্ডিং বলতে কি বোঝো? সারাউন্ডিং, তাই না? অর্থাৎ আমার আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছি, আমার আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো হলো সারাউন্ডিং, তাই না? আশেপাশে কি দেখতে পাচ্ছি? আমরা আশেপাশে দেখতে পাচ্ছি তো কলম আছে, বই আছে, খাতা আছে, তাই না? আশেপাশে ছাগল, গরু, ভেড়া অনেক কিছু আছে। সব কিছুই কিন্তু আমাদের সারাউন্ডিং। এই সারাউন্ডিং এর মধ্যে তাহলে অনেক জিনিসও দেখতে পাচ্ছি, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিস, এই যে যত কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই যে জিনিস, যে প্রত্যেকটা যে জিনিস, এই এভরিথিংস, হ্যাঁ, তাহলে এই যে সায়েন্টিস্ট ভাষায় যে সায়েন্টিফিক যদি আমি ভাষায় বলি, যে প্রত্যেকটা জিনিসকে যদি সায়েন্টিস্টের ভাষায় অনুযায়ী যদি বলে থাকি, যে সায়েন্টিস্টের ভাষায় অনুযায়ী যে প্রত্যেকটা থিংস, যে এভরিথিংস, যে প্রত্যেকটা জিনিসকেই বলা হয় ম্যাটার। যে ম্যাটার সায়েন্টিস্ট ভাষায় যে প্রত্যেকটা জিনিসে আমার আশেপাশে যত কিছু দেখতে পাচ্ছি সমস্ত জিনিসই কিন্তু ম্যাটার, প্রত্যেকটা জিনিসই কিন্তু পদার্থ, তাই না? আমরা যে পেন দেখতে পাচ্ছি, এই যে পেন অবশ্যই একটা পদার্থ। তাহলে যদি অবশ্যই বোতল, বই, খাতা, হ্যাঁ, ছাগল, ভেড়া, গরু, যত কিছু দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু একটা পদার্থ। সায়েন্টিস্ট ভাষায় বলা হয় প্রত্যেকটাকে পদার্থ, তাই? তাহলে এই যে পদার্থ, যদি আমি বলি আচ্ছা এই যে পদার্থ, হ্যাঁ, এই যদি আমি এইটাকে পেনটাকে যদি একটা পদার্থ ধরি, হ্যাঁ, তাহলে পয়েন্টটাকে যদি আমি যদি রাখতে চাই, এই পদার্থকে যদি কোথাও রাখতে চাই, তাহলে নিশ্চয়ই কোনো একটা স্পেস দখল করবে, তাই না? একটা নিশ্চয়ই জায়গা দখল করে থাকবে, তাই না? তাহলে আমি কি বললাম যে প্রত্যেকটা ম্যাটার, এই যে ম্যাটার, হ্যাঁ, এই ম্যাটারকে যদি কোনো কিছু জায়গায় রাখা যায়, তাহলে অবশ্যই এইটা অকুইফাই স্পেস, কোন একটা স্পেস দখল করবে, তাই না? কোন একটা জায়গা দখল করবে। আর এই যে জায়গা যতটা দখল করলো সেটাই কি? সেটাই হলো এই যে পদার্থের, এই যে পদার্থ ম্যাটারের ভলিউম। এই পদার্থের ভলিউম আমরা বলতে পারি, তাই না? আবার শুধুমাত্র এই যে পেনটা, এই যে পেন, হ্যাঁ, এই পেনটা যেমন কি এর আয়তন আছে, এই যে স্পেস দখল করেছে তার মানে কি এর আয়তন আছে। আবার এই বস্তুটা অবশ্যই ভরও আছে, তাই না? এই বস্তুটা অবশ্যই মাসও থাকবে। তাহলে অবশ্যই এই যে পদার্থটার, এই পদার্থটার মাসও থাকবে, তাই না? ভরও থাকবে। তার আমি বলতে পারি যে অল ম্যাটার হ্যাভ ভলিউম অ্যান্ড মাস। আমি এটা বলতে যে প্রত্যেকটা পদার্থের আয়তন এবং মাস আছে, প্রত্যেকটা পদার্থের আয়তন এবং মাস আছে, আমি এটা বলতে পারি, তাই না? তাহলে আমরা এই পদার্থ যার আশেপাশে যত কিছু দেখতে পারি সবগুলোকে আমরা পদার্থ বলে থাকি। পদার্থের অবশ্যই দুটো প্রপার্টি দেখলাম, একটা হচ্ছে তার ভলিউম থাকবে আর একটা হচ্ছে তার মাস থাকবে, এটা আয়তন থাকবে আর তার ভর থাকবে, তাই না? এবার ধরো এই যে পদার্থ, হ্যাঁ, এই যে মেটার, যে আর্লি যদি আমি আগে ফিরে যাই, হ্যাঁ, যে এনসিয়েন্ট ইতিহাসে যদি ফিরে যাই, সেক্ষেত্রে দেখবো যে আর্লিয়ার যে সায়েন্টিস্ট, ইন্ডিয়ান যে সায়েন্টিস্ট গুলো ছিল, অর্থাৎ প্রাচীন যুগের যে ফিলোসফার গুলো, ইন্ডিয়ার যে ফিলোসফার গুলো ছিল, ফিলোসফার,
যে আর্লি ইন্ডিয়ান এনসিয়েন্ট ইন্ডিয়ানে যদি আমরা ফিরে যাই, হ্যাঁ প্রাচীন যুগে যদি ফিরে যাই, তখন সেই সময় যে ইন্ডিয়ার যে ফিলোসফার গুলো ছিল, সেই ম্যাটারকে কিন্তু ক্লাসিফিকেশন করেছিল। হ্যাঁ, এই যে পদার্থকে, এই পদার্থকে ক্লাসিফিকেশন করেছিল। হ্যাঁ, এই পদার্থকে ক্লাসিফিকেশন অথবা পদার্থকে ভাগ করেছিল। হ্যাঁ, কতগুলো শ্রেণীতে ভাগ করেছিল। কার উপর ভিত্তি করেছিল? এই বলেছিল এই যে ম্যাটার, এই ম্যাটার হলো পাঁচটা, যে 5 বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি। হ্যাঁ, এই যে বলেছিল যে ম্যাটার, এই যে পদার্থ দেখতে পাচ্ছ, এই পদার্থ মেইনলি পাঁচটা বেসিক এলিমেন্ট দিয়ে তৈরি। হ্যাঁ, সেইগুলোকে বলেছিল যে পাঁচটা বেসিক যে এলিমেন্ট, সেটা একটা তত্ত্ব দেওয়া হয়েছিল, সেটাকে বলা হয় পঞ্চতত্ত্ব। সেটাকে বলা হয় পঞ্চতত্ত্ব। আচ্ছা, পঞ্চতত্ত্বের মধ্যে কি কি আসবে? পঞ্চতত্ত্বের মধ্যে আসবে ধরো এয়ার, বাতাস অথবা বায়ু, আর্থ, পৃথিবী, আর কি ওয়াটার, স্কাই অ্যান্ড ফায়ার। এই যে পাঁচটা, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের মধ্যে যে বেসিক পাঁচটা যে এলিমেন্ট, যে পাঁচটা বেসিক এলিমেন্ট, ফার্স্টটা যে বেসিক এলিমেন্ট, এই পাঁচটা বেসিক এলিমেন্ট কি কি ছিল? পাঁচটা বেসিক এলিমেন্ট ছিল এয়ার, আর্থ, ওয়াটার, স্কাই অ্যান্ড ফায়ার। তাহলে এই পাঁচটা হচ্ছে বেসিক পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব যে বেসিক এলিমেন্ট, বেসিক এলিমেন্ট গুলো এইটা। তাহলে এই পৃথিবীতে আমরা যত কিছুই দেখতে পাই, যে যত লিভিং নন লিভিং দেখতে পাই, হ্যাঁ যত কিছু দেখতে পাচ্ছি, সমস্ত জিনিস কিন্তু এই পাঁচটা দিয়েই তৈরি। হ্যাঁ, যত কিছু আমরা এই ইউনিভার্সে দেখতে পাই, যত লিভিং আছে বা যত নন লিভিং আছে, কিন্তু এই পাঁচটা দিয়েই তৈরি। আবার যদি আমরা গ্রিক ফিলোসফার যদি পড়ে যাই, এনসিয়েন্ট যে গ্রিক যে ফিলোসফার গুলো ছিল, তারাও কিন্তু এনসিয়েন্ট যে গ্রিক, হ্যাঁ এনসিয়েন্ট গ্রিক যে ফিলোসফার ছিল, তারাও কিন্তু তাদের মতেও তারাও কিন্তু এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের যে মত, পঞ্চতত্ত্বের মতে যে প্রত্যেকটা লিভিং নন লিভিং এই পাঁচটা বেসিক দিয়ে তৈরি, তাদের অবশ্যই এই একই মত ছিল। কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু ধরো কিন্তু আমরা যে মডার্ন ডে সায়েন্টিস্টের যদি কথা ভাবি, হ্যাঁ সায়েন্টিস্টের কথা যদি আমরা ভাবি, যে মডার্ন ডে যে সায়েন্টিস্টরা কি বলছে, মানে আধুনিক যুগের যে সায়েন্টিস্ট গুলো কি বলেছে, তিনি বলে গেছিল যে এই যে ম্যাটারকে টু টাইপ অফ ম্যাটার, the two type of classification of matter। এই মেটারকে, এই যে পদার্থ, এই পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। বলেছে পদার্থকে, মডার্ন ডে যে সায়েন্টিস্ট, এই মডার্ন ডে সায়েন্টিস্টরা এই পদার্থকে দুটো ভাগে ভাগ করছে। কি কি বিষয়ে এই যে ভাগ করা হয়েছে আমরা অবশ্যই পরে পড়বো, যে কি ধরনের দুটো কি কি ভাগ আছে। আমরা জানবো এই যে পদার্থকে ভাগ করলো দু ধরনের, কার কার ভিত্তিতে ভাগ করলো সেটা আমরা পড়বো। এই যে ভাগটা করেছি সেটা হয়েছে বেসড অন, কার উপর ভিত্তি করে করা হয়েছে, যে দিয়ার ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল নেচার। তার যে ফিজিক্যাল প্রপার্টি, হ্যাঁ তার যে ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল নেচারের ওপর ভিত্তি করে, তার যে ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল নেচারের ওপর ভিত্তি করে, কেমিক্যাল নেচারের ওপর ভিত্তি করে মডার্ন সায়েন্টিস্ট গুলো কিন্তু পদার্থকে ভাগ করেছে। আমরা কিন্তু এই যে চ্যাপ্টার যে ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, এই চ্যাপ্টার আমরা
পড়বো যে এই যে পদার্থের যে ফিজিক্যাল প্রপার্টি আর যে কেমিক্যাল নেচার, এই যে কেমিক্যাল প্রপার্টি, তাই না, ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি সম্বন্ধে আমরা জানবো। হয়েছে, চলো তাহলে আমরা শুরু করি যে ফিজিক্যাল প্রপার্টি গুলো কি কি, কোন পদার্থের ফিজিক্যাল প্রপার্টি বলতে আমরা কি বুঝবো বা কি কি, তাই না। তাহলে চলো আমরা ফার্স্ট শুরু করি the physical the properties of matter, কোন পদার্থের ফিজিক্যাল প্রপার্টি কোনগুলো, তাই না, ফিজিক্যাল প্রপার্টি হলো কোনগুলো। তাহলে ফার্স্টে আমরা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আসবে, হ্যাঁ, তাহলে এই যে ম্যাটার, এই যে পদার্থ, হ্যাঁ, এই যে পদার্থ যে ম্যাটার ইজ made of small particles, বলো এই যে পদার্থ, প্রত্যেকটা যে পদার্থ, হ্যাঁ, এই যে পদার্থ, এই যে পেন একটা পদার্থ, তাই না, অবশ্যই, আরো অবশ্যই বই খাতা কলম, হ্যাঁ, আমি একটা পদার্থ, তাই না। তাহলে প্রত্যেকটা যে পদার্থ বললো যে প্রত্যেকটা পদার্থই কিন্তু ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। হ্যাঁ, ধরো কথা না বললাম এই যে এইটা একটা পদার্থ, ধরো, হ্যাঁ, এটা একটা পদার্থ, তাহলে এই যে পদার্থটা কিন্তু ছোট ছোট পার্টিকেল দিয়ে কিন্তু এটা তৈরি। এই যে পদার্থ দেখতে পাচ্ছ, এই পদার্থটা কিন্তু ছোট ছোট পার্টিকেল দিয়ে, ছোট পার্টিকেল দিয়ে কিন্তু তৈরি। হ্যাঁ, ছোট ছোট পার্টিকেল দিয়ে কিন্তু এটা তৈরি। তাহলে এটাই বললো যে পদার্থ কি দিয়ে তৈরি, পদার্থ হলো ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। হ্যাঁ, এবার বলতো আচ্ছা আচ্ছা এই যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো তাহলে আমরা খুব ছোট এটা দেখলাম, তাই না, আমরা দেখলাম যে দ্য পার্টিকেল অফ ম্যাটার, পদার্থের যে পার্টিকেল গুলো ইজ ভেরি স্মল, খুব ছোট, তাই না, এই পার্টিকেল গুলো হচ্ছে খুব ছোট ছোট হয়। তা তুমি বলতে পারো আচ্ছা কতটা ছোট, তাই না, তুমি বসে প্রশ্ন আসতে পারে যে খুব ছোট, তো জানলাম যে পার্টিকেল গুলো কতটা ছোট হলো যে তুমি যতটা কল্পনা করছো যে আচ্ছা এতটা ছোট হতে পারে, তুমি যতটা কল্পনা করছো যে হ্যাঁ এত ছোট, তার চেয়েও ছোট, তুমি যতটা কল্পনা করতে পারছো যে আচ্ছা এত ছোট, তার চেয়েও ছোট। তাহলে পার্টিকেল, এই যে পার্টিকেল গুলো, পার্টিকেল হলো যে বললো যে দে আর স্মল, বললো এতটা দে আর স্মল, তারা ছোট, হ্যাঁ, যে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমরা যতটা কল্পনা করতে পারি, তার চেয়েও ছোট, বুঝছে। তাহলে আমরা কি দেখলাম, এই যে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে প্রথম যেটা দেখলাম যে পদার্থ, যে প্রত্যেকটা পদার্থ কিন্তু ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। আর ওই যে পার্টিকেল কতটা ছোট, যতটা আমরা কল্পনা করতে পারি তার চেয়েও কিন্তু ছোট, বুঝছে, তার চেয়েও কিন্তু ছোট। এবার আমরা পেলাম যে চাই যে পার্টিকেল সম্বন্ধে অবশ্যই কনসেপ্ট যে হচ্ছে পার্টিকেল গুলো সম্বন্ধে কি, তাই না। তাহলে আমরা এবার পার্টিকেল, এই যে পার্টিকেল গুলো দেখলাম যে ছোট ছোট পার্টিকেল তৈরি, এই যে পার্টিকেল গুলোর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখে নিই যে পার্টিকেলের কি কি বৈশিষ্ট্য আছে, তাই না। চলো তাহলে পার্টিকেলের অবশ্যই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। দ্য characteristics of particle in matter, তা ম্যাটারের মধ্যে যে পদার্থের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলোর কি কি বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। হ্যাঁ, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানি। প্রথম বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য হলো যে পার্টিকেল অফ ম্যাটার, পদার্থের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, সেই পার্টিকেল গুলো হ্যাভ স্পেস বিটুইন দেম,
বললো এই যে পার্টিকেল গুলো আছে, যে পদার্থের মধ্যে, ধরো এটা এটা আমি বললাম যে এটা একটা পদার্থ, এই যে পদার্থের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলোর মধ্যে অবশ্যই স্পেস থাকবে, একটা পার্টিকেল এই একটা পার্টিকেল, তাহলে এই পার্টিকেলের মধ্যে দূরত্ব, এই যে এই জায়গা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্পেস, তাই না? তাহলে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের মধ্যে অবশ্যই স্পেস থাকবে। এটা একটা ভাস বৈশিষ্ট্য, যে পার্টিকেল ম্যাটারের মধ্যে পার্টিকেলের যে বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য হলো যে একটা পার্টিকেলের মধ্যে এই যে স্পেস গুলো, যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের মধ্যে অবশ্যই একটা স্পেস থাকবে, ফার্স্ট বৈশিষ্ট্য। পার্টিকেল ম্যাটারের মধ্যে বৈশিষ্ট্য হলো যেটা ওদের মধ্যে স্পেস থাকতে হবে, ওদের মধ্যে অবশ্যই জায়গা থাকতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো যে পার্টিকেলস অফ ম্যাটার, দ্য পার্টিকেল অফ ম্যাটার আর continuously মুভিং, বললো এই যে পার্টিকেল গুলো দেখতে পাচ্ছ, এই যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো কিন্তু কন্টিনিউয়াস মুভ করছে, এই পার্টিকেল তো কথা হলো এই পার্টিকেলটা এইদিকে ছুটছে, আর এই পার্টিকেল তো কথা হলো এইদিকে ছুটছে, তাহলে এই পার্টিকেল ধরে এদিকে ছুটছে, তাহলে প্রত্যেকটা এই পার্টিকেলের দিকে ছুটছে, কথা হলো এই পার্টিকেলের দিকে ধরার কথা হলো এই পার্টিকেলের দিকে ছুটছে, তাহলে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু প্রত্যেকটা পার্টিকেল কিন্তু কন্টিনিউয়াস মুভ করছে, হ্যাঁ, প্রত্যেকটা পার্টিকেল কিন্তু কন্টিনিউয়াস মুভ করবে, এটা একটা। এবার প্রশ্ন হলো যে প্রত্যেকটা পার্টিকেল যখন কন্টিনিউয়াস মুভ করবে, একটা পার্টিকেল যখন মুভ করতে থাকবে, তার নিশ্চয়ই তার মধ্যে অবশ্যই কিছু গতিশক্তি থাকবে, তার মধ্যে নিশ্চয়ই কোনো ভেলোসিটি থাকবে, তাই না? গতিবেগ থাকবে, আর গতিবেগ থাকবে, পার্টিকেলের মধ্যে মাসও আছে, তার মাসও যখন আছে, গতিবেগও ওর মধ্যে, যখন ভেলোসিটি ওর মধ্যে আছে, তার নিশ্চয়ই তার মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকবে, তাই না? তাহলে পার্টিকেল গুলো যদি কন্টিনিউয়াস মুভ করে, এই যে পার্টিকেল গুলো যদি কন্টিনিউয়াস মুভ করে, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পার্টিকেল গুলোর মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে, তাই না? কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল, তাহলে পার্টিকেল গুলোর মধ্যে অবশ্যই কাইনেটিক এনার্জিও থাকবে, ওই পার্টিকেল গুলোর মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে, তাই না? তাহলে আমরা কি বললাম, যে ওই পার্টিকেল গুলো যখন মুভ করবে, তখন আমরা বললাম যে ওই পার্টিকেলের মধ্যে একটা কাইনেটিক এনার্জি থাকবে, অর্থাৎ গতিশক্তি ওর মধ্যে থাকবে, কণাগুলোর মধ্যে গতিশক্তি থাকবে, তাই না? এবার দেখা যাচ্ছে যে টেম্পারেচার দেখা গেছে যে টেম্পারেচার রাইজ, টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করি, হ্যাঁ, টেম্পারেচার যদি বৃদ্ধি করি, তাহলে এই যে পার্টিকেল গুলো আছে, দ্য পার্টিকেলস মুভ ফাস্টার, দ্য পার্টিকেল মুভ ফাস্টার। দেখা যাচ্ছে এই যে পার্টিকেল গুলো, যে পাত্রটা, যে ম্যাটারটা আছে, এই ম্যাটার মধ্যে আমরা যদি দেখবো টেম্পারেচার যদি বৃদ্ধি করতে থাকি, আমরা যদি এখানে টেম্পারেচার বৃদ্ধি করতে চাই, হ্যাঁ, তাহলে দেখা গেলো টেম্পারেচার যখনই বৃদ্ধি করব, দেখা গেলো যে এই পার্টিকেল গুলো মুভ স্পিড হতে চাইলো, অথবা মুভ কিন্তু খুব দ্রুত মুভ হতে থেকেছে, হ্যাঁ, খুব কিন্তু দ্রুত মুভ হতে চাইলো। তাহলে আমরা এটাও বলতে পারি যে পার্টিকেল গুলো যদি মুভ স্পিড হয়, টেম্পারেচার যদি বৃদ্ধি করি, তার পার্টিকেল গুলো মুভ যদি স্পিডে হয়, হ্যাঁ, তাহলে আমরা এটাও বলতে পারি, এখান থেকে এটাও দেখা যেতে পারে যে উইথ ইনক্রিজ in temperature, with increase in temperature, the kinetic energy of particles also increase, তাই না? also increase। তাহলে আমরা দেখলাম যে পার্টিকেল গুলো টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি করে থাকি, তাহলে পার্টিকেল গুলো বেশি স্পিডে নিয়ে যাবে, তাহলে মুভ ফাস্ট হয়ে যায়, অর্থাৎ ভেলোসিটি তার মধ্যে বেড়ে যায়। আবার আমরা এটা দেখলাম যে টেম্পারেচার যদি বৃদ্ধি করি, তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জি, পার্টিকেল গুলো যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিও বৃদ্ধি হবে, তাই না? কাইনেটিক এনার্জি বৃদ্ধি হবে। তাহলে আমি এটা বলতে পারি
যে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল গুলোর যে কাইনেটিক যে এনার্জি is directly proportional the temperature, directly proportional the temperature. অবশ্যই টেম্পারেচার এখানে অ্যাবসলিউট টেম্পারেচার লিখবে, অ্যাবসলিউট টেম্পারেচার। অবশ্য পরে বলবো অ্যাবসলিউট টেম্পারেচার কি জিনিস। তাহলে পার্টিকেল গুলো যে কাইনেটিক যে এনার্জি, এই কাইনেটিক এনার্জি হলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ টেম্পারেচার যদি বৃদ্ধি করি তাহলে কাইনেটিক এনার্জি বৃদ্ধি হবে, আবার টেম্পারেচার যদি আমরা কমাই তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জিও কমবে, তাই না? আমরা একটু বলতে পারি। তাহলে ধরো তোমাকে বললো, কে বললো, ধর তোমাকে একটা পাত্র দিল, পাত্রে ধরো এখানে সেপারেশন করা আছে দুটো পদার্থ দিয়েছে। এখানে ধরো কথা বললাম যে মেটার ওয়ান, এখানে একটা মেটার ওয়ান, অন্য একটা পদার্থ আছে, এক্ষেত্রে ধরো আর একটা পদার্থ আছে মেটার টু, আছে মেটার, দুটো পদার্থ আছে অবশ্যই। তাহলে পদার্থের মধ্যে অবশ্যই এক্ষেত্রে পার্টিকেল গুলো থাকবে, তাই না? এই পার্টিকেল গুলো এখানে আছে, ধরো এই পার্টিকেল গুলো এখানে আছে, এই পার্টিকেল, আর এক্ষেত্রে অবশ্যই পার্টিকেল আছে, তাই না? তাহলে এক্ষেত্রে অবশ্যই পার্টিকেল আছে, তাহলে এই পার্টিকেল গুলো অবশ্যই একে অপরে মুভ করছে, তাই না? এই পার্টিকেল গুলো একে অপরে মুভ করছে, তাই না? এই পার্টিকেল গুলো অবশ্যই মুভ করতে থাকছে, এক্ষেত্রে পার্টিকেল গুলো অবশ্যই মুভ করবে, কারণ কন্টিনিউয়াস মুভিং হবে, তাই না? কন্টিনিউয়াস মুভ করবে, হ্যাঁ, কন্টিনিউয়াস মুভ করবে। তাহলে এই পার্টিকেল গুলো কন্টিনিউয়াস মুভ করছে, এই পার্টিকেল গুলো কন্টিনিউয়াস মুভ করছে। এবার কি করলে, ধরো এই যে মাঝে যে ডিভিশনটা ছিল, এই ডিভিশনটা তুমি ধরো তুলে দিলে, ওই যে এই ডিভিশনটা ধরো তুমি, এই ডিভিশনটা ধরো আমি মুছে দিলাম, তাহলে কি হবে? তাহলে হবে দেখবি যে এই পার্টিকেল গুলো যেহেতু মুভ করছে, এই পার্টিকেল যেন মুভ করছে, ওই জন্য এই পার্টিকেল গুলো কি হবে, এর মধ্যে ঢুকতে শুরু করবে, আসতে শুরু করবে, আর এই পার্টিকেল অবশ্যই এর মধ্যেও আসতে শুরু করবে। তাহলে কি হবে, এই যে পার্টিকেল, একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই পদার্থ আছে, এই এখানকার পদার্থ পার্টিকেল এখানকার পদার্থের মধ্যে ইন্টারমিক্সিং হতে শুরু করবে, তাই না? ইন্টারমিক্সিং হতে শুরু করবে। আর এই যে ইন্টারমিক্সিং, হ্যাঁ, এই যে ইন্টারমিক্সিং, দু ধরনের পদার্থের যে পার্টিকেল গুলো যে ইন্টারমিক্সিং, এই ইন্টারমিক্সিং কে বলা হয় ডিফিউশন। এই ইন্টারমিক্সিং কে কি বলা হয়? এই ইন্টারমিক্সিং কে বলা হয় ডিফিউশন। এই ইন্টারমিক্সিং কে কি বলা হয়? এই ইন্টারমিক্সিং কে বলা হয় ডিফিউশন। তাহলে কি হলো, লেখা ইন্টারমিক্সিং, the intermixing of the intermixing of the particles, intermixing of particle of two types of two different types of matter, দুটো বিভিন্ন ধরনের ম্যাটারের, দু ধরনের ম্যাটারের পার্টিকেল গুলো হচ্ছে ইন্টারমিক্সিং হওয়া, এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় ডিফিউশন, এই ঘটনাকে বলা হয় ব্যাপন, এই ঘটনাটাকে বলা হয় ব্যাপন। তাহলে পার্টিকেল গুলো যে কাইনেটিক এনার্জি থাকার দরুন এই ব্যাপনটা হয়েছে। আবার টেম্পারেচার ধরো এই যে ব্যাপন যেটা আমরা দেখি এই যে ডিফিউশন, এই ডিফিউশন যদি আমরা ধরো এখানে টেম্পারেচার যদি বৃদ্ধি করে থাকি, এই যে রেট হার যে হারে মিক্সিংটা হবে, সেই মিক্সিংটা অবশ্যই বেড়ে যাবে, তাই না? বেড়ে যাবে। আবার টেম্পারেচার কম থাকলে অবশ্যই কম হবে। তাহলে টেম্পারেচার সাথেও কিন্তু ডিফিউশন রেটটাও কিন্তু ডিপেন্ড করছে, তাই না? টেম্পারেচার সাথেও কিন্তু ডিফিউশন রেটটাও ডিপেন্ড করছে। তাহলে আমরা পার্টিকেল গুলো যে বৈশিষ্ট্য দেখলাম, তাই না? আর একটা বৈশিষ্ট্য আছে পার্টিকেল গুলো, আর কি বৈশিষ্ট্য আছে? আর একটা বৈশিষ্ট্য হলো, ধরো 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে পার্টিকেল গুলো, যে পার্টিকেল অফ ম্যাটার, পদার্থের যে পার্টিকেল গুলো অ্যাট্রাক্ট each other,
এই যে পার্টিকেল গুলো আছে, এই যে পার্টিকেল গুলো দেখতে পাচ্ছ, এই যে পার্টিকেল, এই যে পার্টিকেল গুলো দেখতে পাচ্ছ, কোন পদার্থের যে পার্টিকেল গুলো আছে, এই যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো কিন্তু একে অপরে কিন্তু আকর্ষণ করে। এই পার্টিকেল গুলো, এই পার্টিকেলটা এই পার্টিকেলকে আকর্ষণ করে, এই পার্টিকেল কিন্তু এই পার্টিকেল কিন্তু আকর্ষণ করে, তাই না? কারণ নিউটন বাবাজি অবশ্যই বলেই গেছে যে নেচারে যত কিছু জিনিস আছে, যত কিছু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে, তাই না? অবশ্য প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে। তাহলে এই যে পদার্থের মধ্যে যে কণাগুলো আছে, পদার্থের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, এই পার্টিকেল গুলো একে অপরে অবশ্যই একে অপরে আকর্ষণ করে। এবার ধরো দেখা গেলো, যখন আমরা বললাম যে ধরো এই পার্টিকেল, এই যে পার্টিকেল, এই পার্টিকেল আর এই পার্টিকেল মধ্যে যে আকর্ষণ বল, হ্যাঁ, এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই আকর্ষণ বল যদি বেশি হয়, মোর দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, এদের মধ্যে যদি আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয়, এদের মধ্যে এই আকর্ষণ বলটা বেশি হয়। আর কথা হলো এই পার্টিকেল আর এই পার্টিকেলের মধ্যে, ধরো এদের মধ্যে আকর্ষণ বল যদি লেস হয়, দ্য লেস অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, যদি এদের মধ্যে আকর্ষণ বলটা যদি কম হয়, হ্যাঁ, যদি আকর্ষণ বল কম হয়, তাহলে ধরো আমি বলি যে আচ্ছা এই পার্টিকেল মধ্যে এই দুটো পার্টিকেলকে ব্রেক করতে বেশি পরিমাণে ফোর্স লাগবে না কম লাগবে? তাহলে অবশ্যই এদের মধ্যে ফোর্স যেহেতু, আকর্ষণ বল যেহেতু বেশি, তাহলে ওই জন্য এই বন্ধনটাকে ভাঙতে, এদের মধ্যে আকর্ষণ বল, এই পার্টিকেলকে সেপারেট করতে, একটা পার্টিকেল একটা সেপারেট করতে বেশি পরিমাণে ফোর্স লাগবে, তাই না? বেশি পরিমাণে ফোর্স লাগবে। আর এদের মধ্যে অবশ্যই এই পার্টিকেলের মধ্যে যেহেতু আকর্ষণ বল কম, ওই জন্যই হবে এই পার্টিকেলকে অবশ্যই সহজে সেপারেশন করা যাবে, অত কম ফোর্স লাগবে, তা সেপারেশন করতে অবশ্যই কম ফোর্স লাগবে, তাই না? তাহলে আজকে আমরা দেখলাম যে যে ম্যাটার অফ ইন আওয়ার সারাউন্ডিং, এখানে চ্যাপ্টার দেখা হচ্ছে এনসিয়েন্ট ফিলোসফার সেগুলো মেটার সম্বন্ধে কি বলে গেছে, তাই না? মেটার অবশ্য মডার্ন সায়েন্টিস্ট, আমরা দেখলাম যে মডার্ন সায়েন্টিস্ট মেটারকে দু ভাগে ভাগ করেছে। দেখলাম যে ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি এর উপর ভিত্তি করেছে। তাহলে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আমরা জাস্ট এক ধরনের যে পার্টিকেল যেগুলো আছে, এই যে পার্টিকেল সম্বন্ধে আমরা বৈশিষ্ট্য দেখলাম, তাই না? তাহলে ফিজিক্যাল প্রপার্টি আজকে শেষ না, আমরা পরের দিন বাকিটা আমরা পরের দিন পড়বো। আজকে এখানে রাখলাম, চলো।